দুলাভাই, আমি আপনার ছোট বোনের মতো। আমি এখনো অনেক ছোট। আপনি কি করছেন? আপনি এখনই বের হন আমার রুম থেকে, না হলে আমি চিৎকার করব। দুলাভাই তখন রাগের মাথায় বলছে, তোদের দুই বোনকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো আর সেটা উসুল তুলব না, তা কি হয়? এই কথা বলে দুলাভাই আমার সাথে জোর করে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি, মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসেন। আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপুকে এখনো বলিনি বিষয়টা। কি কারণে আসে সেটা না বুঝে তো আর আপুকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝে দেখব। এই চিন্তা মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে গেলাম। আপু জিজ্ঞাসা করল, আজ তুই এত আগে ঘুমাতে যাচ্ছিস কেন? আমি উত্তর দিলাম, মাথা ব্যথা করছে আপু। মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। উত্তর দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তিকর। আগে ক্লিয়ার করে বুঝে নেই, তারপর আপুকে বলবো। ঘরের লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল ল্যাম্প চালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকা। কিছুক্ষণ পর আসলো ঘরে। এসে আমার মাথার কাছে বসে আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমার এতটা খুব ভালো লাগছিল। আপু জিজ্ঞাসা করল, মাথা ব্যথা কমেছে? আমি মুচকি হাসতেছিলাম। নাতুনি হাত দেওয়াতে মাথা ব্যথা আরও বেড়েছে। আপু মাথায় টোকা দিয়ে বলল, যা মিথ্যেতে শয়তান। আপার এই ভালোবাসার সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়। কি যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞাসা করলাম, আপু আমাকে খুব ভালোবাসিস তাই না? আপু হেসে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? দুজনে মিলে খুব হেসে উঠলাম। তারপর আমার কাঁথাটা মেলে আমার গায়ে জড়িয়ে দিয়ে টেবিল ল্যাম্পটা ও বন্ধ করে দিয়ে আমায় ঘুমিয়ে যেতে বলল। আমিও মাথা ওনরে গুড নাইট জানালাম আপাকে। সব ঘরের লাইট বন্ধ করে আপা বোধ হয় শুয়ে পড়েছে। আমার একটু একটু ভয় করছে। কেমন জানি বিরক্ত লাগছে। এভাবেই রাত একটা বেজে গিয়ে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত আরও গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সে সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম। যদিও খুব শব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে পাশে এসে দাঁড়িয়েছে। তবু আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই তার হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগল। আমি ঘুমাচ্ছি কিনা। আমি ঘুমের ভান করে থাকলাম। দুলাভাই যখন ঘরে ঢুকল, এটা বুঝার পর আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। দুলাভাই এমন করছেন আমার সাথে, ভয় আমার গা শিউরে উঠলে আমি সাথে সাথে একটু আনমনা ভাব করে উঠলাম। আর এদিকে দুলাভাই আমার থেকে ছিটকে সরে গিয়ে ঘুমের ঘরে থাকার মতো গলা করে। আমি আস্তে আস্তে বলে উঠলাম, উহু, পানির পিপাসা লেগেছে খুব। এই কথা শোনার সাথে সাথে দুলাভাই জলদি করে বোধহয় চলে গেলেন। আমিও তাড়াহুড়ো করে উঠে গিয়ে ডাইনিংয়ের লাইট অন করে দিলাম। দেখি দুলাভাই ও দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব খুব রাগ হচ্ছিল দুলাভাই এর চেহারা দেখে। কিছু বুঝতে দেওয়া যাবে না। এই কারণে আমি শান্ত মন নিয়ে জিজ্ঞাসা করলাম, দুলাভাই এত রাতে? দুলাভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই তোমার আপার জন্য পানি নিতে আসলাম। মিথ্যুক বলে মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আমি পানি খেয়ে নিজের ঘরে এসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যে নিজের ভেতরে মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপুর চেহারা মনে হতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম জেগেই। তখনও কেঁদে, কখনো ঘরের মধ্যে পায়চারি করে, এভাবেই কাটল রাত। সকাল 7টা বাজলে দুলাভাই অফিসে চলে যায়। তারপর আপুকে সব খুলে বলবো, এই অপেক্ষায় ঘর থেকে একবার ও বের হলাম না। 7টা বাজার পর সাথে সাথে বের হয়ে গেলাম ঘর থেকে। আর কোনো রকম ফ্রেশ হয়ে আমি আপার ঘরে গিয়ে বলে দিলাম আপুকে। আপুর ঘরের ওয়াশরুমের দরজা লাগানো দেখে আমি ভাবলাম, মনে হয় আপা ওয়াশরুমে এমন সময়। ঘরের বাইরে থেকে উত্তর দিল, আমি রান্নাঘরে, তো এই দিকে আয়। আমি তাড়াতাড়ি করে আপুর কাছে ছুটে গেলাম। আমাকে দেখেই হেসে দিল, আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করল, রাতে ভালো ঘুম হয়েছে তোর? মাথার ব্যথা কমেছে তো? রাতের কথা মনে পড়তেই যতটা না খারাপ লাগল, তার থেকেও বেশি খারাপ লাগল আমার আপু মুখ দেখে কথাটা শোনার পর। কি নিষ্পাপ ভালো লাগছিল আপাকে।
আমার আপুর মতো মানুষের কপালে এমন একটা মানুষ পড়েছে ভেবে আমার অনেক খারাপ লেগে উঠল। আমার চোখে পানি চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আমি মনের অজান্তেই কেঁদে উঠলাম। আপা সাথে সাথে হাতের কাজ ফেলে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে সোহানা? তোর চোখে পানি কেন? আমিও আপার কোণের মধ্যে মাথা রেখে হাউ মাউ করে কেঁদে উঠলাম। সব বলতে ইচ্ছা করছে, কিন্তু কি করে যে আমি বলি ফুপাতে ফুপাতে শুধু বললাম, তোর মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। আপু হেসে উঠল, আমিও তো আরেক তোর মা। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। তারপর নিজেকে একটু শক্ত করে মাথা উঁচু করে আপুকে বললাম, আপু তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আপু মুচকি হেসে উঠে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তোর দুলাভাই অফিসে যাক, তারপর দুজনে জমিয়ে গল্প করব। আমি বুঝলাম দুলাভাই এখনো অফিসে যায়নি। আপু বলল, না, তার নাকি রাতে ঘুম হয়নি, তাই লেট করে ঘুমোচ্ছিল এতক্ষণ। গোসলে ঢুকেছে, তার মানে আমাকে আরও একটু অপেক্ষা করতে হবে। মনে মনে ভাবলাম দুলাভাইয়ের সামনে আমি পড়তে চাই না। তাই আস্তে আস্তে আপার কাছ থেকে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার ঘরে গেলাম। আপু বলল, ঠিক আছে, কিছু খেয়ে নে আগে, আর যাওয়ার সময় সোফার উপর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে চার্জে দিস। তখনই আমি তাই করতে গেলাম। আপার ঘরে গিয়ে দেখি টেবিলের উপর দুলাভাইয়ের ফোন বারবার বেজে যাচ্ছে। আমি উকি দিয়ে দেখলাম একটা নাম্বারে বারবার কল আসছে। লোকটার উপর আমার খুব সন্দেহ। আমি ফোনটা হাতে নিতেই একটা লেখা এলো, কখন থেকে অনলাইনে বসে আছি, আসো না কেন জান। সাথে সাথে আরও একটা টেক্সট আসলো, কাল রাতে ফোন দাওনি কেন জান। তারপর আরও একটি টেক্সট আসলো, আজকে একটু সময় বেশি করে নিয়ে আসবে। লেখাগুলো যে নাম্বার থেকে কল এসেছিল, ঠিক সেই নাম্বার থেকে আমার মনের ভিতরটা ধকধক করে উঠছে। বারবার দুলাভাইয়ের ফোনে এমন মেসেজ পাঠায় কেন? কি সম্পর্ক আমার দুলাভাইয়ের সাথে? কি যে অসহ্য লাগছিল চিন্তাগুলো, মনে হচ্ছিল আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়ল। আপুর কথা মনে করে বারবার কান্না চলে আসছে। লোকটা আমার আপুকে কি অবলীলায় না ধোঁকা দিয়ে যাচ্ছে। দিনের পর দিন আমি ফোনটা রেখে আমার ঘরে চলে গেলাম। ছুটে বালিশে মুখ গুজে কান্না করলাম। অনেকক্ষণ কাশতে কাশতে কখন যেন ঘুমিয়ে গেলাম। দুপুরে আবার আপুর ডাকে ঘুম ভাঙল। দুলাভাই অফিসে গেছে, মনের মধ্যে খারাপ লাগা নিয়ে গোসল খাওয়া দাওয়া শেষ করলাম। একে একে আপু বোধ হয় ভুলে গেছে। আপাকে কথা বলার বিষয়টা সব কাজ শেষ করে আপুর ঘরে গিয়ে বসলাম। আপু শুয়েছিল, আমি যাওয়াতে উঠে বসল। কিভাবে কথা শুরু করি এই ভাবতে ভাবতে আমি হুট করে বলা শুরু করলাম, একটা সত্যি কথা বলি আপু, দুলাভাই তোকে কেমন ভালোবাসে। যেমন ভালোবাসার তেমন ভালোবাসে। হেসে উঠে বল, কেন রে? হঠাৎ কোনো এই প্রশ্ন। কিছুক্ষণ চুপ করে, আচ্ছা আপু, তুই দুলাভাইকে কতটা বিশ্বাস করিস? এমনি চুপ করে গেলাম। তারপর আর কোনো কিছু না ভেবে আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নম্বর থেকে একটার পর একটা প্রেমের মেসেজ দিচ্ছে, দেখেছ? অনেকগুলো কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘরে ভয় পাই বলে রাতে দরজার ছিটকিনি না দিয়ে ঘুমাতে যাই। দুলাভাই কয়েক রাত আমার ঘরে এসেছে, এমনকি কালকেও। ঠিক যেন এক শ্বাসে বললাম। আমার চোখ মুখ যেন লাল হয়ে গিয়েছে, সাথে কান্নার পানি। আপুর দিকে তাকাতে সাহস পাচ্ছি না। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপুর চোখ আগুনের মতো লাল হয়ে আছে, সাথে পানি শ্বাস নেওয়ার মতো যে নড়ছে না। আমি আপুকে আপু বলে ডাকতেই আমার বাম গাল বরাবর একটা চড় লাগিয়ে দিল। আমি আপু বলে কাঁদছি। আপু কোনো উত্তর দিতে পারল না। এক সময় আপু জুড়ে একটা শ্বাস নিয়ে কেমন জানি আচ্ছা করে জোর কণ্ঠে বলে উঠল, মামা, বলে আবার চোখ বন্ধ করে ফেলল। আমার বুক ছিঁড়ে বের হলো সেই ডাক। লোকটা ছুটে এসে আবার হাত পা মালিশ করা শুরু করল। আমার নাম ধরে ডেকে তার কণ্ঠ কেমন জানি। আমার আপু চোখ খুলতে পারছে না। আপু অজ্ঞান হয়ে গেল। আমার চারপাশ কালো হয়ে এলো। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে মা মারা গিয়েছিল। আমাকে আপু তার হৃদয় আলগা করে রেখেছিল। কিন্তু আমার আপার যদি কিছু হয়, আমি কাকে নিয়ে বেঁচে থাকব? আমার শরীরের সমস্ত শক্তি পুড়িয়ে আসছিল। মনে মনে একটা কথাই বলেছিলাম, হুঁশ থাকা পর্যন্ত, আল্লাহ আমার আপাকে সুস্থ করে দাও। আর যদি তাকে কেড়ে নিতে চাও, তাহলে আমাকে সাথে নিয়ে যাও। আপার সাথে আস্তে আস্তে চোখ বন্ধ করে আমার পাশেই বসে পড়লাম। আমি আমার হুঁশ ফিরতেই কে জানি আমাকে স্বপ্না স্বপ্না বলে ডাকছে।
আমি কোনো রকম চোখ মেলে দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছে। পাশে শুয়ে হালকা হাসি মুখে তাকিয়ে আছে আপু। আমি খুশিতে চিৎকার করে উঠে আমাকে জড়িয়ে ধরে আপা বলল, তুই ঠিক আছিস তো? দুই বোন খেয়াল করলাম কেন বলছে এবার তোমাকে ছাড়া আমি তাকে আরেকটু দেখব। আমি ফিরে তাকিয়ে দেখি ডাক্তার আমাকে বলছে কথাগুলো, তার পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমি আপার কাছে থেকে একটু সরে বসলাম। ডাক্তার আপার দিকে ঝুঁকে আমাকে দেখতে থাকল। চোখ কিংবা ভালোভাবে দেখে একটু গম্ভীর হয়ে বলল, মানসিক চাপ শরীরের উপর খুব বেশি করে পড়েছে। এই অবস্থায় চললে খুব ক্ষতি হয়ে যাবে। নিজের দিকে খুব বেশি করে খেয়াল করবেন। ঘুমের প্রয়োজন খুব বেশি, যে ওষুধগুলো দিচ্ছি এগুলো নিয়মিত খাবেন আর অবশ্যই 1 সপ্তাহ পরে আমাকে দেখাবেন। আপু মাথা নাড়াল। তারপর ডাক্তার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, এই যে আমার ছোট বোন আপার দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। কিন্তু আমিও সজোরে মাথা নাড়িয়ে বললাম, খুব খেয়াল রাখব। এখান থেকে আমার আপু শুনে ডাক্তার উঠে দাঁড়াল। প্রেসক্রিপশন লিখে দুলাভাই এর হাত ধরিয়ে দিয়ে ওষুধগুলো নিয়ে বুঝিয়ে দিল। আর বলল, সবার মানসিক চাপ থেকে তোমার স্ত্রীকে বাইরে রাখতে হবে। সে মাথা নাড়াল আর ডাক্তারের পিছু পিছু গেল। ওষুধ কিনে আনতে আবার ফোন বেজে উঠল। আব্বা ফোন করছে, আমি ধরলাম। আব্বা ইশারা করল আব্বাকে যেন কিছু না বলি। আমিও মেনে নিলাম। খুব সুন্দর করে আব্বার সাথে কথা বলছিলাম। এক সময় আবার প্রশ্ন করে, কতদিন তোদের দেখি না মা, বাড়ি আসবি কবে? আমি আনমনে বলে ফেললাম, মনে করো কাল ঘুম থেকে উঠেই আমাদের কে দেখবে? চোখের সামনে আব্বা হেসে উঠল। আমি আব্বাকে বললাম, আচ্ছা আব্বা, আমি আপার চোখের সামনে থাকি, আমাদের রাখবে তো? আব্বা আবার হেসে উঠে কেমন জানি মায়া করে বলে উঠল, রাখব তো, আমার এই ঘরটাই তো তোমাদের। সারা জীবন রেখে দিব আমার 2 নয়নয়ের মণিদের। আব্বার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। ফোনটা হাসি মুখে রেখে আপুর সাথে শুয়ে থাকলাম আর বললাম, আমি তো খুব খেয়াল রাখব, আপুর কিছু হতে দিব না। তারপর আপু যখন সুস্থ হয়ে উঠল, তখন আপু আমার সমস্ত কথা শুনে বলল, তোর সাথে তোর দুলাভাই কি করতে চাই সেটা আমি হাতে নাতে ধরতে চাই। আমি আপুকে বললাম, তাহলে আপু তুমি আজ যখন দুলাভাই বাড়িতে আসবে তখন তুমি রাতে ঘুমিও না, ঘুমের ভান ধরে থাকবে, আর আমার ঘরের দরজাটা আমি আজ লক করব না, খোলা থাকবে, আমিও ঘুমের ভান করে থাকব। তারপর দুলাভাই যখন অফিস থেকে বাড়ি ফিরল এবং খাওয়া দাওয়া সেরে দুলাভাই যখন আপার ঘরে শুয়ে পড়ল, আমি আপুকে বললাম, তাহলে আজ আমি ঘুমাতে যাই, তুমি কিন্তু লক্ষ্য করবে দুলাভাই রাতে কি করে। ঠিক আছে সোহানা, তুই জাগিয়ে ঘুমা, আমি আজ তোর দুলাভাইয়ের আসল চরিত্রটা ধরে ফেলব। তারপর রাত যখন গভীর হল, দুলাভাই আস্তে আস্তে বোনের বিছানা থেকে উঠে পড়ল। তারপর ধীরে ধীরে আমার রুমের দরজার কাছে এলো। দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। আমি তখনও ঘুমের ভান করে শুয়ে রইলাম। তারপর দুলাভাই আস্তে আস্তে আমার বিছানায় এসে বসল। তারপর আমার কাপড়টা সরিয়ে দিল। আপু দুলাভাইয়ের পিছু পিছু ছিল। দুলাভাই সেটা লক্ষ্য করেনি। তারপর দুলাভাই যখন আমাকে কিছু করার চেষ্টা করছিল, তখন আপু পিছে থেকে ধমক দিয়ে বলল, শয়তান, তরে আমি কত ভালো ভেবেছিলাম, আর তোর এই আসল চরিত্র। আপু তখন দুলাভাইকে বলল, তোর মনটা এত নিচু কি করে হলো? তুই আমার ছোট বোনের সাথে, আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। দুলাভাই তখন আপুকে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সোহানা তো আমারও বোন, তাই না? আসলে আমি বুঝতে পারিনি, আমাকে শয়তানে ভর করেছে। তারপর আপু দুলাভাইকে ক্ষমা করে দিয়েছিল, কারণ একবার কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। তারপর আমি আমার আপুদের বাড়িতে থেকে চলে যাই এবং আমার আব্বু আমাকে ভালো দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের 1 বছর পর আমাকে ডিভোর্স দিয়ে স্বামী আরও একটি বিয়ে করে নেয়। এখন আমি দুলাভাইদের বাসায় থাকি। আগের মতোই সময় কাটছে আমার। বাবা আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছে। বর্তমানে আমি একটি গার্মেন্টসে চাকরি করি। একটু ভুলের কারণে আজ আমার এই অবস্থা। বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যারা দুলাভাইয়ের বাসায় বেড়াতে যান সাবধানে থাকবেন। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। বাস্তব জীবনের গল্প শুনে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।